ও এটার ভিতরে, হ্যাঁ এটা একটা কোষ, একটা এই কোষের মধ্যে তড়িৎদ্বার আছে কয়টা? একটা তাহলে এটাকে বলা হয় অর্ধকোষ। এটা আরেকটা অর্ধকোষ। অর্ধকোষ। দুইটা অর্ধকোষ মিলাই একটি পূর্ণকোষ। বাম পাশেরটাকে আমরা বলতেছি অ্যানোড, নেগেটিভ চার্জ। ডান পাশেরটাকে আমরা বলতেছি ক্যাথোড, পজিটিভ চার্জ। পজিটিভলি চার্জড। ওকে, আর মাঝেরটাকে আমরা বলি লবণ সেতু। KCl কি বলা হয়? লবণ সেতু। লবণ সেতু। এই লবণ সেতু দেখতে হয় ইউ শেপ, 0.1 মোলার ঘনমাত্রা, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট এইসব দিয়ে গঠিত হয়, আর অনেক উপাদান আছে। ওকে, এবার আসি, খেয়াল করো, কল্পনা করো এই যে এই পাত্রটা, এখানে জিঙ্ক সালফেট আছে। কি আছে? জিঙ্ক সালফেট। এখানে কপার সালফেট। মনোযোগ, এখানে বলতেছে কি যে এই যে পাত্রের মধ্যে জিঙ্ক সালফেট আর এই পাত্রের মধ্যে কপার সালফেট আছে। মনোযোগ দিও কিন্তু, হ্যাঁ? সেটা হচ্ছে, ভালো করে শুনবা। বলো, এই পাত্রের মধ্যে কি আছে? জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট। জিঙ্ক 2 প্লাস কপার 2 জিঙ্ক প্লাস। সালফেটের এই সালফেট দর্শক আয়ন, সো ওর কোনো দরকার নাই আমার। না, তো জিঙ্ক সালফেট যদি ভেঙে যায় তৈরি হবে কি? জিঙ্ক 2 প্লাস আর জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস SO4 2 মাইনাস। বলো ঠিক কিনা? হ্যাঁ। ডান। নেক্সট, এবার আসি, এখানে এই যে জিঙ্ক, ভালো করে শুনবা, জিঙ্ক, এই জিঙ্ক কি করে? মানে এই জিঙ্ক সালফেট যখন ভাঙে তখন এই প্রসেসটা ঘটে, কিন্তু আমরা তো সরাসরি লিখি জিঙ্ক 2 প্লাস। মানে আমরা দুইটা যখন ইলেকট্রন জিঙ্ক ত্যাগ সালফেটকে করে। ভাঙি তখন আমরা সরাসরি লিখে ফেলি, বাট এটা যে কি হচ্ছে লিখি না, যেটা লেখা উচিত। জিঙ্ক ভাঙার সময় দুইটা ইলেকট্রন নির্গত করে উৎপন্ন করে জিঙ্ক 2 প্লাস। আমাকে বলো, জিঙ্ক সালফেট যদি ভাঙে তাহলে তৈরি হয় কি? জিঙ্ক 2 প্লাস, আর দুইটা ইলেকট্রন কি হয় বলো? মুক্ত হয়। মুক্ত হয়। এটুকু তুমি ক্লিয়ার কিনা? জারণ বিক্রিয়া, যখনই দুইটা ইলেকট্রন দ্রবণে মুক্ত হবে, সাথে সাথে অ্যানোড সেই দ্রবণ থেকে ইলেকট্রনকে চুষে নেয়। তড়িৎদ্বার। অ্যানোড কি করে? দ্রবণ থেকে ইলেকট্রনকে চুষে নেয়। এই দেখ, ইলেকট্রন 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 ইলেকট্রন। তার মানে অ্যানোড কি করে? অ্যানোড দ্রবণ থেকে ইলেকট্রন চুষে নেয়, গ্রহণ করে। দ্রবণ থেকে ইলেকট্রন গ্রহণ করে। তুমি বলবা এটা কেমন হয়ে গেল না? আমরা সারা জীবন জেনে আসলাম অ্যানোডে জারণ ঘটে। জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করে, আর আপনি বলছেন গ্রহণ করে। আসলে ওই জারণ বিজারণ অন্য পরে, এখনো ওর কাজ আসে নাই। তাহলে অ্যানোডের প্রথম কাজ কি? দ্রবণ থেকে ইলেকট্রন গ্রহণ করা, ঠিক? এবার কল্পনা করে এটা চলতে এসে, মানে এটা কিন্তু এমন না যে একবার হবে, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। যখন এমন হবে যে হ্যাঁ এই পুরা অ্যানোড তড়িৎদ্বার ইলেকট্রন দিয়ে হয়ে গেছে, কি বলে, শেষ হয়ে গেছে, সব ভরে গেছে, হ্যাঁ সব আয়ন, মানে এটা পুরাটাই ইলেকট্রন দিয়ে ভরে গেছে। তখন অ্যানোড কি করবে? তার ভিতরে জমাকৃত ইলেকট্রনকে এবার সে ত্যাগ করবে। ক্যাথোডের উদ্দেশ্যে। কন্টিনিউয়াসলি ত্যাগ করবে না, না, যখন ভরে যাবে তারপরে। ক্যাথোড অ্যানোড যখন ভরে যাবে তারপর শুরু করবে। এবার অ্যানোড তখন ইলেকট্রন ত্যাগ করে কাকে দেবে বলো? ক্যাথোডকে। বলবো অ্যানোড তখন এই ইলেকট্রনকে বলবো যাও তুমি এইদিকে চলে যাও, তখন ইলেকট্রন এই পথ দিয়ে যাবে। বলো বুঝছো কিনা? আর যখনই ইলেকট্রন এই পথ দিয়ে যাবে তখন বিদ্যুৎ তৈরি হয়ে এই পথে আসবে, অপোজিট দিক। এখানে অনেক জায়গায় এরকম একটা গোল দিয়ে এরকম একটা অ্যারোসিন দিয়ে দেয় না, ওটা তড়িৎ বিশ্লেষক বসে, এটাই তো প্রবলেম। আমরা যখন সার পড়ায় তখন যদি একটা পড়ায়, আর তো আমরা গুলাই খেয়ে বসে থাকি। আমি তো এরকম আঁকানোর সময় এরকম ওখানে দিয়ে দিছি, ওটা তড়িৎ বিশ্লেষক কোষ। আমার কথা বলছো তো, আমরা দুটো মিক্স আপ করে একসাথে পরীক্ষা লিখি, কিন্তু হয় না। আগে বলে ইলেকট্রন আর বিদ্যুতের কনসেপ্ট বুঝছো কিনা? ইলেকট্রন যখন যাচ্ছে, বিদ্যুৎ তার অপোজিট দিকে আসছে। তার মানে তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন যায় এবং তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ ঘটে। ওকে, এটা বুঝছো কি? আচ্ছা গেল। এবার যখনই এইভাবে বিদ্যুৎ তৈরি হইলো, সেই বিদ্যুতের জন্য লাইট জ্বলে উঠলো। আর যখনই বাল্বটা জ্বলে উঠবে তখন ইলেকট্রন কিছু পরিমাণে যাত্রা পথের কিছু ইলেকট্রন এই পথ দিয়ে বের হয়ে যাচ্ছে, পরিবেশে ইলেকট্রন কি হয়ে যাচ্ছে? মুক্ত হয়ে যাচ্ছে বাল্বের কারণে। তার মানে এই পথ দিয়ে যদি 100% ইলেকট্রন যায়, মনে করো 30-40% পরিবেশে হারাই গেল, আর বাকিগুলা কি হবে? ক্যাথোডে জমা হবে। বর্তমানে এটা বুঝতে হবে না? হ্যাঁ, ঠিক আছে। এবার ক্যাথোড যখন ইলেকট্রন দিয়ে ভরে যাবে, ও তখন ইলেকট্রন দ্রবণে দিয়ে দেবে। ক্যাথোড দ্রবণে ইলেকট্রন দিয়ে দেয়, না বুঝলে বলো। বুঝেছি। তাহলে কপার 2 প্লাস ওই ইলেকট্রনগুলোকে গ্রহণ করে কি হয়ে যাবে? কপার হয়ে যাবে। বলো ঠিক কিনা? এই হলো প্রসেস। এখন আসি, একটা কথা আছে,
যে আপনি বলতেন না যে এখানে তড়িৎ দিতে হয় তারপর এটা ভাঙবে। একদম না, ওটা তড়িৎ বিশ্লেষক কোষে, এটা তো তড়িৎ বিশ্লেষক কোষ। এটা তড়িৎ রাসায়নিক কোষ, এটা তড়িৎ রাসায়নিক কোষ। ইয়েস, গ্যালভানিক কোষ এটা, এটা গ্যালভানিক কোষ। ইয়েস। তড়িৎ রাসায়নিক কোষ, গ্যালভানিক কোষ, ড্যানিয়েল কোষ সব এক জিনিস। ও, এটা আমি তড়িৎ বিশ্লেষক কোষ ভাবছিলাম। আমি তো ওটাই বললাম, আমি তুমি না, শুধু অধিকাংশই আমরা দুইটা কোষকে একসাথে মিক্স আপ করে দেন পরীক্ষার খাতায় লিখি, এটা ঠিক না। তড়িৎ রাসায়নিক কোষ এটা। এটা তড়িৎ রাসায়নিক কোষ, তুমি এটাকে গ্যালভানিক বলতে পারো, ড্যানিয়েল বলতে পারো, একই। বুঝতে পেরেছি। ওকে, খেয়াল করো। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এই প্রসেসটা, এই যে জিঙ্ক সালফেট, এই প্রসেস যদি বারংবার চলতেই থাকে, এই পাত্রের মধ্যে যত জিঙ্ক সালফেট ছিল শেষ হয়ে যাবে না? সমস্ত জিঙ্ক সালফেট যদি শেষ হয়ে যায়, তাহলে আর অ্যানোড তড়িৎ দ্বারা কি ইলেকট্রন জমা হবে? না, নেই তো, নাই। সবাই হয়ে গেছে। ইলেকট্রন কি প্রবাহ হবে? না। তাহলে বিদ্যুৎ পাওয়া যাবে? না। তাহলে লাইট বন্ধ হয়ে যাবে। লাইট বন্ধ হয়ে যাবে। তো তার মানে কি অল্প সময়ের মধ্যেই আমার বিদ্যুৎ অফ হয়ে গেল না? হ্যাঁ। এইটার সমাধানের জন্য আমরা লবণ লবণ সেতু সেতু ব্যবহার করছি। ঠিক আছে। লবণ সেতু কি করবে? এই খেয়াল করো, এখানে যে বেশি ইলেকট্রন ছিল সেটা দ্রবণে কি চলে আসছিল না? হ্যাঁ, হ্যাঁ। এবার ও যখন বুঝতে পারবে যে এই অ্যানোডের যে দ্রবণটা, এখানে ইলেকট্রনের ঘাটতি হয়েছে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে এই দ্রবণ থেকে ইলেকট্রন এই পথে এখানে চলে আসবে। মনোযোগ, আমাকে বলো, এই পাত্রের মধ্যে আগে জিঙ্ক ছিল, যত জিঙ্ক ছিল সবগুলা জিঙ্ক ভেঙে এখন বলো এই পাত্রের মধ্যে ইলেকট্রন নাই, এখন কি পড়ে আছে? জিঙ্ক 2+। অনলি জিঙ্ক 2+, এছাড়া কিচ্ছু নাই। এবার জিঙ্ক 2+, যে ইলেকট্রন এই পথ দিয়ে আসলো, সেই ইলেকট্রনকে জিঙ্ক 2+ গ্রহণ করবে, আর কি পরিণত হবে? জিঙ্ক সালফেট। এইভাবে না, শুধু জিঙ্ক। মানে যত ইলেকট্রন এই পথ দিয়ে আসবে, আর যত আয়ন ছিল সেই আয়নগুলো এখন কিসের রূপ নেবে? জিঙ্কের রূপ নেবে। এবার যখন জিঙ্ক তৈরি হওয়া কমপ্লিট, এবার সেই জিঙ্কগুলো আবার ভাঙবে, তখন আবার দুইটা করে ইলেকট্রন কি করবে? মুক্ত করবে। সেই দুইটা ইলেকট্রন আবার অ্যানোডে গিয়ে জমা হবে। এই প্রসেস চলতেই থাকবে। এটা কথা। জিঙ্ক যখন ইয়ে হয়ে যায়, ইলেকট্রন গ্রহণ করে, জিঙ্ক তখন ধাতুতে পরিণত হয়ে যায়, নিচে তলানি পড়ে যাবে। পড়বে না তো ধাতু, জিঙ্ক তৈরি হওয়ার সাথে সাথে আবার ইলেকট্রন ত্যাগ করে, সাথে লবণ সেতুর কারণে টান পড়ে না, এদিকে ঘাটতি হলে ওইদিকে টানের ভারসাম্য বজায় রাখে। বুঝতে পেরেছি। আগেবার তুমি ক্লিয়ার কিনা? তড়িৎ রাসায়নিক কোষ। এই জন্য এটা লং টাইম ধরে কি করে? বিদ্যুৎ চলতে আমরা পাই। দেন তুমি বলতে পারো তাহলে তো সারা জীবনে চলবে না, কেন না? ওই যে পরিবেশে বাইরে যখন দুই জায়গায় শেষ হয়ে যাবে তখন তো গেল। যদি বাল্ব না দিতাম, কি বলো, বাল্ব যদি না দিতাম, তাহলে তোমার সার্কিট মানে বর্তনী পূর্ণ হতো না, রোদই তো নেই। বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয় বলি, বাট আমি যে লাস্টের যে কথা বললাম, অনেকে কিন্তু এই জিনিসটা বোঝে না। এই যে মাত্র যে এই লাস্টের যে টপিকটা বললাম, যে ইলেকট্রন এই পথে গেল, আয়ন ধাতু হয়ে, সে ধাতু আবার সাথে সাথে ওই দিক দিয়ে দিয়ে দিল। এটা কিন্তু অনেকে ঠিকমতো ধরতে পারে না, তা ঝামেলাটা হয়। তো সেটা ক্লিয়ার করি। তোমার বইতে এটার কোনো সিটেপোটাও নাই, আলোচনা কিচ্ছু নাই, এর বাংলা কথাও নাই, বিক্রিয়াও নাই এইসব বইতে। আর এই জন্যই বোঝার মধ্যে একটু ঘাটতি থেকে যায়। আরেকটা কথা বলি, তোমাদের বইতে এই লবণ সেতুর ভূমিকা না, সেই ভূমিকার কোথাও কিন্তু বলা নাই যে এই পদে ইলেকট্রন যায়। কি বলা যায় জানো? আয়নের সাম্যতা বজায় রাখে। লবণ সেতুর মেন কাজ কি? আয়নের সাম্যতা বজায় রাখে। তো তখন আমাদের ব্রেনের মধ্যে কি কাজ করতে পারে? যে এই পাত্রের মধ্যে জিঙ্ক 2+ আছে, এর ঘাটতি হয়েছে, তাহলে এই পাত্র দিয়ে আয়নের ভারসাম্য, মানে আচ্ছা তুমি বলো আয়নের ভারসাম্য বজায় রাখা মানেটা কি? আমার বোঝাও। এইটা তো ভাবা অস্বাভাবিক না, ভাবা তো স্বাভাবিক। ইলেকট্রন আমাদের বলিনি তো, ইলেকট্রনটা যাবে নাকি আয়ন যাবে? কাহিনী হচ্ছে যে এই পদে ইলেকট্রন এসে ওই জিঙ্ক 2+ কে জিঙ্ক বানায়, সাথে তো ওইটা আবার কথা বলছি, বইটা এটা উল্লেখ করে নাই, এই জন্য আমরা একটু বলছি। এটা তড়িৎ রাসায়নিক কোষ। এবার এই যে